আজকের গল্পের নাম খেয়াঘাটের মাঝি। সুপ্রিয় নৌকা থেকে লাফিয়ে পাড়ে দাঁড়ালো। তারপর গার্জেনের মতো বেশ শাসন করার ঢঙে বলল, তোমরা কেউ লাফিয়ে আসবে না। অঙ্কুরদা, চটপট কাঠের সিঁড়িটা লাগিয়ে ওদের পার করে দাও। অঙ্কুর মাঝির বয়স আমার সেজ দাদুর বয়সের সমান, তাই সুপ্রিয়র এমন সম্বোধনে আমরা মুখ টিপে হাসলুম। শব্দ হলে উপায় নেই, কারণ সুপ্রিয় হয়তো আবার ধমক লাগাবে। রায়পুর হীরাপুর খেয়াঘাটের মাঝি অঙ্কুর দাদু দীর্ঘ 40 বছর এই কাজ করছেন। শীত গ্রীষ্ম ঝড় বাদলে কাজে কোনো বিরাম নেই। রাত্রি 9টা পর্যন্ত নিয়ম অনুযায়ী খেয়া পারাপারের কাজ করার পরও আরও একবার রায়পুর ঘাটে আসেন। এপারের কোনো লোক রায়পুর ঘাটে আটকে থাকলো কিনা এই ভয় অঙ্কুর দাদুকে ভীষণ তাড়া করে। এসব কথার কোনোটাই আমার লোক মুখে শোনা নয়। প্রথমবার যখন সুপ্রিয়র মাসিমার বাড়ি এসেছিলাম তখনই অঙ্কুর দাদুর মুখে জেনেছি। আমাদের আজকের যাত্রার মূলে অবশ্য মাসিমার বাড়ি ইলিশ মাছ খাওয়ার ব্যাপারটাই প্রধান। সুপ্রিয় ফের তাড়া দেয়। অঙ্কুর দাদু তড়িঘড়ি নৌকা থেকে পার পর্যন্ত কাঠের তক্তা ফেলে দিলেন। এরপর একটা লম্বা বাঁশের একদিক পাড়ে এবং অপর দিকটা নিজের কাঁধে বেশ শক্ত করে চেপে ধরে থাকলেন। তক্তায় পা দিয়ে আর শরীরের ব্যালেন্সের জন্য আমরা অঙ্কুর দাদুর কাঁধের বাঁশ ধরে একে একে পাড়ে উঠছি। থেকে থেকে সুপ্রিয় গজরাচ্ছে। অবশ্য ওর স্বভাবটাই এরকম, কথার অবাধ্য এবং পালনে বিলম্ব হলেই এমন স্বভাবটা বেশ প্রকট হয়ে ওঠে। তাই এ সময় আমরা কখনো মুখে কথা ফোটাইনি। নৌকা থেকে নেমে আমরা সবাই সুপ্রিয়কে ঘিরে ধরে দাঁড়াতেই সুচেতার দিকে মুখ রেখে প্রশ্ন ছুড়ল, দিলি তো 12টা বাজিয়ে? উত্তরে সুচেতা বলল, বারে আমার কি দোষ? হেয়ার ব্যান্ডটা খুঁজে পাচ্ছিলাম না, তাই একটু দেরি হয়েছে। বিপুল বলল, 12টা আর কোথায় দেখলি সুপ্রিয়, সবে তো 8টা। বিপুলের কথাটা বেশ তীরের মতো বিঁধল সুপ্রিয়র বুকে। পরিস্থিতি কিছুটা সামাল দিতে আমি বললুম, সুপ্রিয়র কথাটা ওভাবে নিচ্ছিস কেন? কিছুটা রাত তো নিশ্চয়ই হয়েছে, তার উপর ঘুটঘুটে অন্ধকার। একটা টর্চ লাইট থাকলে যা হোক খানিকটা সুবিধা হতো। আমাদের মধ্যে খেতে ভালোবাসে চিনু, তাই আমার কথার রেশ ধরেই বলল, খাওয়ার ব্যাপারে আমাদের কোনো চিন্তা নেই। আমরা আসবো এ কথা জানিয়ে তো মাসিমা মেসোমশাইকে একটা পোস্ট কার্ড লিখেছিলিস, তাই না? এবার নৌকা থেকে অঙ্কুর দাদুর প্রশ্ন এলো, তোমরা তো গজেনের বাড়ি যাবে, আমিও ওই পথেই ফিরবো। সে না হয় গজেনের বাড়ি পর্যন্ত তোমাদের আগিয়ে দিয়ে যাবখন। বুড়ো বোধ হয় জ্যোতিষ জানে। মৃদু ফোড়ন কাটলো সুপ্রিয়। রাগ পড়েছে এবং সুপ্রিয় রাজি হয়েছে বুঝে আমি অঙ্কুর দাদুকে প্রশ্ন ছুড়ল, তোমার তো যেতে কমসে কম 10টা হবে। আজ শরীরটা ভালো যাচ্ছে না। তারপর নৌকা থেকে নেমে আমাদের কাছে এসে বললেন, বয়সটা কি আর উঠে আসবে দাদু ভাই? তোমার কাছে টর্চ আছে দাদু? সুচেতার প্রশ্ন। উত্তরে অঙ্কুর দাদু বললেন, এই 78-এও চোখে ছানি আসেনি। চিনু বলল, শরীর ভালো নয় বলে আজ একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে চাইছো, সেটা আর হচ্ছে কই দাদু? অঙ্কুর দাদু বললেন, তোমরা গজেনের আত্মীয়, তাছাড়া গজেন আর আমি ছোটবেলাকার বন্ধু, এতটুকু কষ্ট আমাকে তো করতেই হয়। আর কথা না বাড়িয়ে আমরা সবাই নদীর পাড়ের রাস্তায় উঠলুম। পাশাপাশি হাঁটছি, সাথে অঙ্কুর দাদুও। অঙ্কুর দাদুর বাম হাতে ধরা কেরোসিনের লণ্ঠনটা হাঁটার ছন্দে দোল খাচ্ছে। সাবেকি মডেল, দুদিকের কাঁচ না থাকায় বার্লির ডিবে কেটে লাগানো। ঝুল পড়ে অন্য দুপাশের কাজ বেশ মলিন হয়ে গেছে। নীরবতা ভঙ্গ করে সুচেতা বলল, আচ্ছা অঙ্কুর দাদু, তোমার লণ্ঠনটা কতদিনের পুরনো? ঠিক মনে নেই, তবে ডাক্তার বিধানচন্দ্র রায়ের সময় বোধ হয়।
ডাক্তার বিধানচন্দ্র রায়কে আমরা কেউই চোখে দেখিনি। যা জানি সবটাই বই, পত্রপত্রিকা পড়া আর বড়দের মুখে শোনা। খুব জনদরদি ছিলেন। খানিক আগে টিপ টিপ করে বৃষ্টি হয়ে গেছে, রাস্তা সে কারণে পিচ্ছিল। দুপাশে ঘন ঝোপ জঙ্গল, এদিকটা অন্ধকারের তীব্রতাও বেশি। ভয় ও উৎকণ্ঠা দুটোই আছে। কোনো কারণে একবার পা হরকালে হয় গড়িয়ে নদীর পাড়ে বা হোগলা বাঁশবনের ঝাড়ে গিয়ে পড়তে হবে। বাবা গো বলে পড়ে যাচ্ছিল সুচেতা। সেই মুহূর্তে একটা হাত সুচেতাকে ধরে ফেলল। আরো জোর চিৎকার করে উঠল সুচেতা, ভূত ভূত! এতক্ষণ সামনে হাঁটছিল সুপ্রিয়। পিছন ফিরে তাকিয়ে বলে, কোথায় ভূত? ও তো অঙ্কুর দাদু। সেই মুহূর্তে একটা দমকা ঠান্ডা বাতাস আমাদের গায়ে এসে লাগলো। লণ্ঠনটা গেল নিভে। সুচেতার প্রশ্ন, অঙ্কুর দাদু তোমার হাতটা এত ঠান্ডা কেন? অঙ্কুর দাদু বললেন, কি যে বলো মা, সারাদিন জলের উপরে কাজ করি, তার উপর আবার নদীর বাতাস, তাতে কি আর শরীর গরম থাকে? অঙ্কুর দাদুর কথা মিথ্যা নয়, কিন্তু আমি সন্তুষ্ট হতে পারিনি। কারণ আমরা যে সময় অঙ্কুর দাদুর নৌকায় উঠেছিলাম তখন বেশ অন্ধকার ছিল। মাঝ নদীতে অঙ্কুর দাদুর বীর ধরানোর ক্ষীণ আলোয় আমার কেমন যেন মনে হয়েছিল। তখন কাউকে কিছু বলিনি। এখন নানা ভাবনা মাথায় পাক খাচ্ছে। হঠাৎ দূরের কোনো ঝোপে একদল বিচিত্র পাখির ডানা ঝটপট আওয়াজ ভেসে এলো। থমকে দাঁড়িয়ে পড়ল সুপ্রিয় এবং চিনু। দুজনেরই জিজ্ঞাসা, রাস্তার উপর ওটা কি জন্তু অঙ্কুর দাদু? চোখ দুটো জলজল করছে। বেশ তাচ্ছিল্যের ভঙ্গিতে অঙ্কুর দাদু উত্তর দিলেন, ওটা ওটা তো একটা বুনো বিড়াল। কারো বাড়িতে বুঝি হাড়ি মারতে বেরিয়েছে। এই যা শর্ট, পথ আটকাসনি। শেষের কথাগুলো অঙ্কুর দাদুর কণ্ঠে বেশ আবদার মাখা শোনালো, এবং তাতেই দেখি বিড়ালটা আমাকে ধাক্কা দিয়ে সরাত করে বেরিয়ে গেল। আমি রীতিমতো শিহরিত হয়ে উঠলাম। একটা সামান্য পুচকে বিড়ালের ধাক্কায়! আমাদের বাড়িতে একটা পোষা বিড়াল আছে, চলাফেরায় কতবারই তো তার সঙ্গে আমার ধাক্কা লাগে। এমনটি তো কোনোদিন হয়নি। মনটা খচখচ করতে লাগলো। আগে পিছে আমরা হাঁটছি। সবাইয়ের চোখে পড়লো কিছুটা দূরে ধিক ধিক করে আগুন জ্বলছে। বিড়াল দেখার পর থেকে সুপ্রিয় বিপুলের পিছনে হাঁটছে। এখন বিপুলেরও চলার গতি মন্থর হয়ে গেল। আমি বেশ বুঝতে পারছি এবার বিপুলও ভয় পাচ্ছে। মনকে শক্ত করে বিপুল বলল, অঙ্কুর দাদু কিছু বলবে দাদু ভাই? সামনে ওটা কিসের আগুন জ্বলছে? অঙ্কুর দাদু যেন এমন একটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই তৈরি হয়েছিলেন। বললেন, ওটা কাজিয়াখালী শ্মশান। এ গ্রামের কেউ মারা গেলে ওখানেই দাহ করা হয়। এখন অবশ্য ইলেকট্রিক চুল্লি হয়েছে, তা আমাদের সে পয়সা কোথায়? শ্মশানটার পাশ দিয়ে হাঁটছি। আগুনের ফুলকি দেখে মনে হলো ঘন্টা দেড়েক আগে কোনো শবদেহ এখানে পোড়ানো হয়েছে। এখন আমার মনে অন্য জিজ্ঞাসা, তবে সাহস করে প্রকাশ করতে পারছি না। অঙ্কুর দাদু বলেছিলেন শরীর খারাপ, কিন্তু তেমন লক্ষণ তো দেখছি না। অঙ্কুর দাদুর বাড়িও এই কাজিয়াখালী গ্রামে। সুপ্রিয়র মাসিমার বাড়ি পালপাড়ায়, আর অঙ্কুর দাদুর পশ্চিম দিকে কাজিয়াখালীর শেষ সীমানায়। অনেকটা সময় পর সুপ্রিয় বলল, আমরা এসে গেছি পলাশ। ওই যে খানিকটা দূরে আলো দেখতে পাচ্ছিস, ওটাই মাসিমাদের বাড়ি। আমি বললাম, এতটা দূর থেকে তোর মাসির বাড়ির আলো দেখা যাবে কেন? পুবের দেওয়ালটা নাকি বর্ষায় পড়ে গেছে, সেজন্যই। সুপ্রিয় বলল। আমার পাল্টা জিজ্ঞাসা, এর মধ্যে কি তুই এসেছিলি? যখন ক্লাস 6-এ পড়ি, সেই লাস্ট। সুপ্রিয়কে উত্তরটা শেষ করতে না দিয়ে সুচেতা বলল, দাদা আসেনি, মাসিমাই আমাদের বাড়ি এসেছিলেন। অঙ্কুর দাদু বললেন, তাহলে আমাকে তো আর লাগবে না, তোমরা নিজেরাই গজেনের বাড়ি চলে যেতে পারবে। তবে সামনের ওই বড় তেঁতুল গাছটায় কদিন একটা পেঁচা এসে বাসা নিয়েছে। তোমরা ছোট, ভয় পাবে, তাই জানিয়ে দিলাম। গজেনকে আমার কথা বলো। অঙ্কুর দাদুকে বিদায় দিয়ে
আমরা সুপ্রিয়র মাসির বাড়ি ঢুকে পড়লুম। তখনও মাসিমা মেসোমশাইরা কেউ ঘুমায়নি। সুপ্রিয়র মাসতুতো বোন পলি আমাকে উদ্দেশ্য করে বলল, ওমা পলাশদা যে, উঠোনে দাঁড়িয়ে কেন, দাওয়ায় উঠে এসো। পলির কথার উত্তর দেওয়ার মতো মন আমার নেই। ভাবছি অঙ্কুর দাদুর কথা। বাড়িতে ঢোকার সময় তেঁতুল গাছের পেঁচাটাও কটর কটর করে ডেকে উঠেছিল। অঙ্কুর দাদু কেমন করে আগে থেকে সব জানতে পারেন? পেঁচাটার সাথে যেন অঙ্কুর দাদুর ভীষণ বন্ধুত্ব। শুধু পেঁচাটা কেন, পথের সেই কালো বিড়ালটা পর্যন্ত। মাসিমা ঝাঁঝিয়ে উঠলেন মেসোমশাইয়ের প্রতি, তুমি এখনো একটা ডুব দিয়ে এলে না, দেখো ওদের যেন ছুঁয়ে ফেলো না। সম্বিত ফিরে পেয়ে আমি বললুম, কেন, এই রাত 9টার সময় স্নান করবেন কেন? গজেন মেসো বললেন, আর বলো কেন বাবা, ও পাড়ার অঙ্কুরটা মারা গেল বেলা 4টের সময়। আমার বিশেষ বন্ধু ছিল। এই তো খানিক আগে কাজিয়াখালী শ্মশানে দাহ করে এলাম। তারপর আমাদের দিকে তাকিয়ে বললেন, ওরকম ভালো মানুষ আজকাল আর পাওয়া যায় না। বলেন কি মেসোমশাই? আমরা তো অঙ্কুর দাদুর নৌকা চেপেই এলাম। শরীরটা খারাপ বলে আমাদের সাথে চলেও এলেন। কাজিয়াখালী মোড় পর্যন্ত পৌঁছে দিয়ে আপনার বাড়ি দেখিয়ে বললেন, ওটাই গজেনের বাড়ি। আমার মুখে তোমরা আসবে শুনে 12টার সময় বাড়ি ফেরার পথে 2 কিলো ওজনের ইলিশ মাছও দিয়ে গেছে। বিস্ময়ে হতবাক আমরা সবাই। কথা নেই কারোর মুখে। মনের ক্যানভাসে ভেসে উঠছে অঙ্কুর দাদু এবং জ্বলন্ত চিতা। দূর থেকে চাপা কান্নার শব্দ ভেসে আসছে শব্দ তরঙ্গের মাধ্যমে, বোধ হয় অঙ্কুর দাদুর পরিবারের।